হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার বারান্দার সুন্দরীদের দিয়ে ভিডিওটা শুরু করেছি। তাদের সৌন্দর্যে আমার বারান্দাটা এত বেশি ঝলমল করছিল, ভাবলাম সৌন্দর্যটা আপনাদের সাথে একটু শেয়ার করি। বারান্দায় এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে মাশাআল্লাহ। আর জবা ফুলের কালারটা তো দেখেছেন, অনেক অনেক সুন্দর। আমি এত সুন্দর জবা ফুলের কালার কখনো দেখিনি। জবা ফুলের যে গাছটা লাগিয়েছি এটার মধ্যে দুইটা ডাল, দুইটার মধ্যে দুই ধরনের জবা আসে। একদিন এই জবাটা ফুটলে আরেকদিন অন্য একটা জবা ফুটে। মাশাআল্লাহ, দেখতে এত বেশি সুন্দর লাগে। সত্যি কথা বলতে আমার হাতে গাছ হয় না, যখনই গাছ লাগিয়েছি মরে গেছে। এবার যে বারান্দায় গাছগুলো লাগিয়েছি সেটার জন্য আমি অনেক খুশি। যে কয়টাই গাছ আছে আমার জন্য অনেক কিছু। যখনই সময় পাই তখনই আমি বারান্দায় আসি আর এসে কিন্তু আমার গাছগুলোর সাথে দেখা করে যাই। আর আমার এই কথাগুলো তারাই বুঝতে পারবে যারা গাছ লাগাতে পছন্দ করে। একটা গাছই হোক, সেটা যদি ভালো থাকে সেটা যে একটা অন্যরকম অনুভূতি। আর তার মধ্যে যদি সুন্দর সুন্দর ফুল আসে তাহলে তো কোনো কথাই নেই। আচ্ছা, গাছপালা দেখা শেষ। এখন আমি সন্ধ্যার সময় সবার জন্য পিঠা বেজে নিচ্ছি। আর এটা কি পিঠা বলেন তো? কার অঞ্চলে কি নামে ডাকে? এটা কিন্তু বইয়ের বাসায় নকশি পিঠা বলে, আর আমাদের গ্রামে এটাকে বলে হান্দেশ পিঠা। এটা দেখা যায় বিয়ে শাদির মধ্যে বেশি প্রচলন থাকে। এই পিঠাটা কিন্তু খেতে অনেক বেশি মজা। তেলে ভেজে তারপর চিনি শিরার মধ্যে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। এটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। আর এই পিঠাগুলো আমি গ্রাম থেকে এনেছি। আমার এক ভাতিজাবু আমাদের জন্য অনেকগুলো পিঠা বানিয়ে দিয়েছে, তাকে অসংখ্য ধন্যবাদ। যদিও আমি পিঠা বানাতে পারি না, এত মজার মজার পিঠা, আর পিঠাগুলো খেতে এত বেশি মজা হয়েছিল। এই পিঠাগুলো বানাতে কিন্তু অনেক কষ্ট। সে বানিয়ে তারপর তেলে ভেজে দিয়েছিল। এখন আমি আবার সামান্য একটু তেলে ভেজে শিরার মধ্যে দিয়ে দিলাম। কার কার জিভে জল এসে গেছে বলেন তো? যারা মিষ্টি বা মচমচে খাবার পছন্দ করেন তাদের তো অবশ্যই লোভ লেগে গেছে, তাই না? আজকে কিন্তু আপনাদের সাথে কিচেন ক্লিনিং এর একটা ভিডিও শেয়ার করব। আশা করছি বরাবরের মতো আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর এই কাজগুলো যারা অলরেডি করে নিয়েছেন আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় আজকে আমার এই ছোট্ট চ্যানেলটা 17,000-এর পরিবার। আপনাদের প্রতি মন থেকে রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। অনেক অনেক কষ্ট করেছি, এই কষ্টের পর আমি এত দূর আসতে পেরেছি। আমরা যারা ভিডিও বানাই তারা অবশ্যই বুঝতে পারবে আমার অনুভূতিটা। এটা যে কত কষ্ট, এত দূর আসা আমার জন্য আসলে এটা কল্পনীয়। কষ্ট করেছি অবশ্যই, চেষ্টা তো ছিল সামনের দিকে এগিয়ে যাব। তো আপনাদের ভালোবাসায় কিন্তু আমি এত দূর আসতে পেরেছি। আপনাদের আমি ধন্যবাদ জানিয়ে আসলে ছোট করতে চাই না। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে লিখেন, আমি কিন্তু আপনাদের কমেন্ট পড়ে মুগ্ধ যে আপনারা এত ভালোবাসা আমাকে দিচ্ছেন। আশা করি সামনের দিনগুলোতেও আপনারা এভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আর যে আপুরা চুপি চুপি ভিডিওগুলো দেখেন, কমেন্ট করেন না, চাইলেই কিন্তু মনে চাইলে একটা কমেন্ট করে নিতে পারেন। আপনাদের একটা কমেন্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে। বরাবরই আমি যেটা বলে থাকি, রিপ্লাই দিতে পারলে আরও বেশি ভালো লাগে। তাই মাঝে মধ্যে একটু কমেন্ট করবেন, তাহলে বুঝতে পারি কোন কোন আপুরা আমার ভিডিওগুলো দেখেন। আর যে আপুরা সব সময় কমেন্ট করেন তাদের জন্য তো অবশ্যই ভালোবাসা রইল। এখন আমি ভিডিও রিলেটেড কিছু বলি। প্রথমে কিছু জুড়ি ছিল, সেগুলো ধুয়ে নিয়েছি কারণ এগুলোর মধ্যে অনেক ময়লা পড়েছে। আজকে মনে হয় আমি 1 মাস পর রান্নাঘরটা ক্লিন করছি। রান্নাঘর ক্লিনিংয়ের যে ভিডিওটা সেটা আমার হাজব্যান্ড আসার আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কিভাবে নতুনভাবে অর্গানাইজ করেছি। এর মধ্যে বিশ্বাস করেন রান্নাঘরে ধরার মতো কোনো সুযোগ সুবিধা হয়নি। ঈদ, তারপর ঘুরে বাসায় ফিরে বাসার কাজের ব্যস্ততা। আমি আজকে 10 দিন ধরে ভাবছি যে কখন রান্নাঘরটা কাজে ধরবো, রান্নাঘরটা কখন ক্লিন করব। আর জানেন তো রান্নাঘর বড় জোর 5-6 দিন, এর বেশি যায় না। তেল চিটচিটে হয়ে যায় সব কিছুই। আর আমার হাজব্যান্ড যে জিনিসপত্রগুলো এনেছিল সেগুলো কিন্তু এইভাবে আলমারির ভিতরে পড়েছিল। আমি যেগুলো একটু সাজিয়ে রাখবো বা বক্সে ঢুকাবো সেই সময় সুযোগটাও পাচ্ছিলাম না। আজকে একদম জেদ করে বলেছি
আজকে যদি আমি কাজগুলো না করতে পারি তাহলে আর করতেই পারবো না। যেই কথা সেই কাজ শুরু করে দিলাম, আর সেই কাজের ছোট ছোট অংশ নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। প্রথমে আমি সবগুলো জিনিস একটা একটা করে বক্সে রেখে দিয়েছি। তো বক্সগুলো যে ওভেন র্যাকটাতে রাখি সেটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি কথা বলতে বলতে, আর সেটা শেয়ার করা হয়নি। দেখেছেন আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন খাবারগুলো রেখে তারপর ওভেন র্যাকটার মধ্যে রেখে দিব। বিশ্বাস করেন রান্নাঘরটা যেদিন পরিষ্কার করার কথা বলি আমার এত বেশি ভয় লাগে, না হলে 5-6 ঘন্টা সময় লাগে। কিন্তু আজকে যে কাজগুলো করেছি মাত্র 2 ঘন্টার মধ্যে সব কাজ শেষ করেছি। আজকে আমার শরীরটাও তেমন ভালো লাগছিল না যে আমি এত বেশি ডিপ ক্লিন করব। যতটুক পেরেছি শরীরে যতটুক কুলিয়েছে ততটুকুর মধ্যে কাজগুলো শেষ করেছি। আমার হাজব্যান্ড আমাকে বারবার বলছিল যে রান্নাঘর পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই, এভাবেই থাকুক। কিন্তু আমার মাথায় যেটা ঢুকে সেটা করতেই হয়। রান্নাঘরটা যেহেতু এলোমেলো ছিল, কাজ করে কোনো শান্তি পাচ্ছিলাম না। খালা যখন যেটা করা প্রয়োজন ওইভাবে করছিল। আর ডিপ ক্লিনের কাজগুলো তো অবশ্যই আমি নিজেই করি, খালাকে দিয়ে করাই না। নর্মালি খালা যে কাজগুলো প্রতিদিন করে সেগুলোই করে। কিছু কিছু কাজ আছে সেগুলো আমি নিজেই করি, খালাকে দিয়ে কখনো করাই না। যে কাজগুলো আমার করা প্রয়োজন, মনে করি যে আমি কাজগুলো না করলে কোনো কিছু ক্লিন হবে না, সেগুলো তো অবশ্যই আমি করি। আর যেহেতু ওই মালগুলো গুছাবো, আগে ভাবলাম মালগুলো গুছিয়ে নিই, তারপর টুকটাক যে জিনিসগুলো ক্লিন করা প্রয়োজন সেগুলো আমি ক্লিন করে ফেলবো। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদামটা বক্সে ঢুকিয়ে নিলাম। 2 দিন আগে আমি এভাবে আলমারির মধ্যে কাগজ ছিঁড়ে কয়েকটা বাদাম বের করেছি, ওইভাবে আলমারির মধ্যে পড়েছিল। আর এটা তো বাতাস লাগলে একদম মানে নষ্ট হয়ে যাবে, নরম হয়ে যাবে। মাঝে মধ্যে এমন আলসামি কাজ করতে ইচ্ছেই করে না। আগে একদিন পর পর ব্লগ শেয়ার করতাম, এখন স্বামী মশাই দেশে আসাতে সেটা আর করতে পারছি না। খাওয়া দাওয়া চলাফেরাতে সব কিছুরই পরিবর্তন এসেছে। এখন মন মতো চলার কোনো চান্স নেই। তবে আমার কাছে এই জীবনটাই সবচেয়ে বেশি ভালো লাগে, নো টেনশন। বিশ্বাস করেন আমার কিন্তু এখন কোনো টেনশন নেই, না বাজার করার টেনশন আছে, না বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার কোনো টেনশন আছে। এখন আমি বাসায় রান্না বান্না করি, খাই দাই ঘুমাই, একদম চিল মুডে আছি। আর যখন হাজব্যান্ড দেশে থাকে না, সারা দুনিয়ার টেনশন মনে হয় আমার মাথার মধ্যে কাজ করে। বাইরে যাও, বাজার করো, বাচ্চাদের স্কুলে নিয়ে যাও। এখন আমি ঘরের মধ্যেই থাকি, ঘরের কাজকর্ম সব কিছু দেখি। কবে যে আমার জীবনে এই পার্মানেন্ট সুখটা আসবে আল্লাহ ভালো জানে। আমি সব সময় আল্লাহর কাছে বলি, আল্লাহ সুখ দুঃখ যাই হোক একসাথে রাখো। আমি সুখের জীবনটাই চাই, আসলে আমি টেনশনের জীবনটা চাই না। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। সবগুলো খাবার আমি বক্সে ঢুকিয়ে ফেলেছি। এখন আমি সেলফটাকে সুন্দর করে সাজাবো। রান্নাঘরটা হচ্ছে আমার শান্তির জায়গা। রান্নাঘরটা যদি গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আমি রান্না বান্না বা অন্যান্য কাজ করে অনেক শান্তি পাই। আপনারাও কিন্তু আমার রান্নাঘরটা অনেক অনেক পছন্দ করেন। রান্নাঘর থেকেই প্রতিদিন মজার মজার খাবার আমি রান্না করি, তাই চেষ্টা করি সব সময় রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি রাখার। পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা সবচেয়ে জরুরি। একটা হাদিস আছে, পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ। তাই চেষ্টা করি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। মাঝে মধ্যে না আমরা খুব ভুল করে ফেলি, সেটা হচ্ছে রান্নার পাশাপাশি যদি একটু একটু অংশ করে পরিষ্কার করে ফেলি তাহলে কিন্তু এত বেশি ডিপ ক্লিনের প্রয়োজন পড়ে না। আর ডিপ ক্লিন করতে গেলে দেখা যায় কি যে একটা পরিশ্রম করতে হয়। তাই যারা রান্নার পাশাপাশি সময় সুযোগ পান, একদিকে রান্না করবেন, একদিকে রান্নাঘর গুছিয়ে ফেলবেন, তখন দেখবেন আর এত ডিপ ক্লিনের প্রয়োজন পড়বে না। আর রান্নাঘরটা সবসময় চকচকে থাকবে। রেকের যে উপরের তাকটা আছে সেটা আমি খুব সুন্দর করে গুছিয়ে ফেলেছি। এখন দ্বিতীয় যে তাকটা আছে সেটাই সুন্দর করে গুছাচ্ছি। রান্নাঘরে যদি একটা কাজে হাত দেন তখন দেখবেন 14টা কাজ বের হয়ে আসে। যেটাই হাত দিবেন সেটা একটু তেলে লাগবে, সেটাই ধোয়াধুয়ি করতে হয়, সময়টাও কিন্তু বেশি লাগে। আর মনে মনে ভাবি যে এই সাইডটা পরিষ্কার করব, তারপর আমি অন্য পাশে যাব। যদিও ওইভাবে শৃঙ্খলাভাবেই যাচ্ছি, তারপরও দেখা যায় অনেক ময়লা বের হয়ে নিচে, অনেক ময়লা হয়, কাদা পানি হয়ে যায়, সেই জন্য কষ্টটা বেশি হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে এত কষ্ট করার পর ভালো একটা রেজাল্ট পেলে তখন আর কষ্টটা কষ্টই মনে হয় না, তখন তো অনেক বেশি খুশি লাগে। আর রান্নাঘর পরিষ্কার করার পর ইচ্ছে করে যে রান্নাঘরে আমি রান্না না করি, এত বেশি সুন্দর লাগে। রান্না করার পর এক বেলা পরই দেখা যায় রান্নাঘর আবার এলোমেলো হয়ে যায়। আপনারা একটা বুদ্ধি দেন তো, খাওয়া দাওয়া বন্ধ করে দিব নাকি? বন্ধ করে দিলে কি সব কিছু চলবে? খাবার না খেলে মনে হয় দুনিয়াতে আর কোনো কাজকর্মই থাকতো না। খাবারের জন্য মানুষের এত কষ্ট, দূরে যাওয়া, কাজকর্ম করা।
আমার বাচ্চাদের স্কুলের মামপড় তারপর টিফিন বক্স যে মিনি সেলফটাতে রাখি সেটাও আমি সুন্দর করে ধুয়ে যেই পাশে রাখি সেখানে রেখে অফ ক্যামেরায় সুন্দর করে অর্গানাইজ করে নিয়েছি। এখন আমি সিংয়ের উপরের যে টাইলসগুলো আছে সেটাই একটু কাপড়ের সাহায্যে মুছে দেওয়ার চেষ্টা করেছি। আর সিংয়ের যে থালা বাসনগুলো আছে সেগুলোর আজকে ক্লিন করব না, শুধু সিংটা একটু আশপাশটা মুছে দিব। মানে আমি চাচ্ছিলাম খুব তাড়াতাড়ি যাতে কাজগুলো শেষ করতে পারি, একটু ধৈর্য কুলাচ্ছিল না কাজগুলো করতে, কিন্তু কাজে যেহেতু লেগেছি কাজটা তো অবশ্যই ফিনিশ করতে হবে। এই যে এত কষ্ট করি কেন জানেন? এই কষ্টের মধ্যেই না নিজের একটু শান্তি খুঁজে পাই। এলোমেলো বাসায় আমি বসেও শান্তি পাই না, একটু রিল্যাক্স করতে পারি না। যখন আমি বাসাটাকে গুছিয়ে বসিয়ে 10টা মিনিটের জন্য হলেও এক কাপ চা নিয়ে বসলে তখন আমি এদিক ওদিক তাকাই, মনে হয় যে না আমার বাসাটা একদম গুছানো আছে। তাই নিজের শান্তির জন্য সবসময় গুছিয়ে রাখি। আর একটা কথা সত্য, কাজের মধ্যে না শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে। আমি দেখেছি আমি যদি একটু আলসামি দিয়ে দিই কাজের মধ্যে তাহলে সব কিছুই এলোমেলো হয়ে পড়ে থাকে। মানে যখন কাজ করতেই থাকি, ভালোই লাগে কাজ করতে। এখন আমি চুলার পাশটাতে চলে এসেছি। চুলার পাশে দেখবেন অনেক বেশি তেল ছিটে পড়ে। চুলাটাকে একটু সরিয়ে নিচের যে পাশটা আছে সেটা একটু পরিষ্কার করে দিচ্ছি। এই পাশে আমি অর্গানাইজারটা রাখি, সেটাও আমি নিচে নামিয়ে নিয়েছি। নিচে নামিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে আবার জায়গা মতো রেখে দিচ্ছি। খালাকে দিয়ে চিনি চা পাতার যে বক্সগুলো আছে সেগুলো আমি ধুয়ে দিয়েছিলাম আর চিনি চা পাতাগুলো সরিয়ে রেখেছিলাম। এখন আবার সেগুলো বক্সে রেখে আমি জায়গা মতো রেখে দিচ্ছি। চুলার একেবারে 12টা বেজে গেছে, সেগুলো পরিষ্কার করতে হবে। চুলাটা আমি পরে পরিষ্কার করব, আগে এই পাশটা পরিষ্কার করে নিই। তারপর যে আরেকটা অর্গানাইজার আছে সেগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে দিব। এখন যেহেতু 2-3 দিন পর পর ভিডিও আপলোড করি সেজন্য ভিডিওটা একটু বড় হয়ে যায়, দেখা যায় 15, 16, 17 মিনিটের একটা ভিডিও হয়। বড় ভিডিও হলে আমি খুব ভয়ে থাকি আপনারা আমার ভিডিওটির সাথে থাকবেন কিনা, কারণ একটা ভিডিও বানাতে গেলে অনেক অনেক কষ্ট হয়। আপনাদের মতামত পেলে আমি উপকৃত হব। আপনারা কি বড় ভিডিও দেখতে পছন্দ করেন না ছোট ভিডিও? তার মধ্যে আমি চেষ্টা করব আমার ভিডিওটা মেক করার। এখন আমি ছোট ছোট যে বক্সগুলো আছে সেগুলো একটু সাবানের পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ভিতরে যে খাবারগুলো আছে সেগুলো আর খুলিনি, কারণ খুললে সেগুলো আবার ক্লিন করা, আবার এগুলো রাখা। আমি চাচ্ছিলাম যে তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যাক, আর এভাবে পরিষ্কার করলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়। আমি একটা জালির সাহায্যে ঘষে এখন একটা কাপড়ের সাহায্যে মুছে নিচ্ছি, তারপর টিস্যুর সাহায্যে মুছে নেব। দেখুন খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়েছে। বিশেষ করে ছোট বাচ্চা থাকলে কাজগুলো করা অনেক বেশি কঠিন হয়ে যায়। বাচ্চাদের সঠিক সময়ে খাওয়ানো আবার কাজ করা। আমি ফাঁকে দিয়ে আয়েশামনির খাবার রান্না করে দিয়েছি। ওর জন্য ওটস রান্না করেছিলাম, সেটা ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে আর আমি এদিকে নিজের আনন্দে কাজগুলো করছি। সব শেষে আমি চুলাটায় হাত দিয়েছি। চুলার মধ্যে এই পাশটাতে খাবার পড়লে খাবারটা শুকিয়ে একদম শক্ত হয়ে যায়। আর খালাকে দিয়েই কয়দিন চুলা পরিষ্কার করেছি। ভাবছিলাম চুলাটা পরিষ্কার করা খুব জরুরি হয়ে পড়েছে। এই যে ব্রাশটা দেখছেন এটা খুবই উপকারী। এটা একটু চিকন হওয়াতে ভিতরের যে ময়লাটা থাকে খুব সুন্দর করে এটা দিয়ে বের হয়ে যায়। তাই আমি ব্রাশের সাহায্যে পুরোটা ময়লা বের করে নিয়েছি। এখন একটা ফয়েল পেপার ছিঁড়ে নিচ্ছি। এটা আমি ওই যে চুলাটার যে গ্যাস লাইনটা আছে সেখানে একটু লাগিয়ে দিব। এটার মধ্যে একদম তেলে জায়গাটা কালো কালো হয়ে যায়, তো এটা দেখতে খারাপ লাগে, সেজন্য একটু ফয়েল পেপার দিয়ে এটা ডেকে দিলাম। চুলাটাকে অফ ক্যামেরায় অনেকটা সময় নিয়ে আমি ক্লিন করেছি। পুরোটা যদি দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই পুরোটা অংশ আমি শেয়ার করিনি। এখন স্ট্যান্ডগুলো লাগিয়ে নিয়েছি। ইদানিং কিছু কমেন্ট এসেছে আমার চুলাটা কোন ব্র্যান্ডের আর এটার দাম কত পড়েছে। যদিও আমি সব ভিডিওতে এটার দাম সহকারে বলে দিয়েছি, তবুও আজকে যদি কোনো নতুন আপুরা আমার ভিডিওটা দেখেন হয়তো জিজ্ঞেস করতে পারেন, বা যারা আগে জিজ্ঞেস করেছেন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি এটা গাজী ব্র্যান্ডের চুলাটা, আর এটার দাম পড়েছিল 12,500 টাকা। এখন রান্নাঘরে শেষ কাজটা করে নিচ্ছি, সেটা হচ্ছে সিঙ্ক সহ সিংয়ের যে আশপাশটা আছে সেটাই পরিষ্কার করছি, কারণ এটার উপর এতক্ষণ অনেক অত্যাচার গেছে, সব কিছু ধোয়াধুয়ি এটার মধ্যেই ছিল। হ্যান্ড ওয়াশের জারের পাশে আমি একটা মানি প্লান্ট গাছ রেখেছি পানির মধ্যে, পানিটা ফেলে দিলাম, পানি ফেলে নতুন করে পানি দিলাম। পানিটা কিন্তু অনেক দিন হয়ে গেলে গুঁড়াটা পচে যাবে। আর সেই সাথে আমার রান্নাঘরের কাজের ফিনিশিং দিব। রান্নাঘরটা এতক্ষণ লেগে যে পরিষ্কার করলাম একটু শেয়ার করব।
আজকের জন্য তাহলে এখানে আমি বিদায় নেব। আবার চলে আসবো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।